অন্যদের। দেখো, শোনা লাগলে। আচ্ছা, এখন সবাই একটু আনমিউট করে রাখো, প্লিজ। তোমরা সবাই একটু আনমিউট করে রাখো। কারণ যখন ওই মিউট করে রাখো, যখন তোমাদের দরকার হবে কথা বলে তখন আনমিউট করে কথা বলবে। তো এখানে আমরা আজকে যে 14 নম্বরটা প্রথমে করার চেষ্টা করব। 14 নম্বরে বলেছে কালচার, কালচার শক। কালচার শক, শক মানে হচ্ছে আঘাত। কালচার শক মানে সংস্কৃতির আঘাত, ক্যান বি অ্যান এক্সিলেন্ট লেসন ইন রিলেটিভ ভ্যালুস অ্যান্ড ইন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ডিফারেন্সেস। মানে সংস্কৃতির আঘাত হতে পারে একটা চমৎকার শিক্ষা। হ্যাঁ, আপেক্ষিকভাবে, যে আপেক্ষিক মূল্যবোধ এবং মানুষের মধ্যে মানুষের পার্থক্য এবং মূল্যবোধ উপলব্ধি করার জন্য একটা চমৎকার শিক্ষা হতে পারে। দ্য রিজন, দ্য রিজন কালচার শক ওকার্স, মানে সংস্কৃতির যে আঘাত, এই আঘাত ঘটার কারণ, মানে সংস্কৃতির আঘাত ঘটে, ওকার্স মানে ঘটে, ইজ দ্যাট, এভাবে যে উই আর নট প্রিপেয়ার্ড ফর দিস ডিফারেন্সেস। আমরা এইটা সম্পর্কে এই পার্থক্য সম্পর্কে আমরা কি থাকি না, আমরা প্রস্তুত থাকি না, এই কারণেই সংস্কৃতির আঘাতটা ঘটে। বিকজ দ্য ওয়ে উই আর টট আওয়ার কালচার, যেভাবে আমাদের, হ্যাঁ, বিকজ যেভাবে আসলে আমাদের কি করা হয়, যে সংস্কৃতি শিক্ষা দেয়। হ্যাঁ, বিকজ দ্য ওয়ে উই আর টট আওয়ার কালচার, যেভাবে আমরা আমাদের সংস্কৃতিকে শিখি, উই আর অল এথনোসেন্ট্রিক, আমরা সবাই গোষ্ঠী কেন্দ্রিক। এথনোসেন্ট্রিক মানে হচ্ছে আমরা সবাই গোষ্ঠী কেন্দ্রিক। দিস টার্ম কামস ফ্রম গ্রিক রুট এথনোস। এই শব্দটি গ্রিক শব্দ এথনোস থেকে এসেছে। মিনিং, অর্থ হচ্ছে এ গ্রুপ অফ পিপল, এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে এ, মিনিং হচ্ছে এ গ্রুপ অফ পিপল, একদল মানুষ। দাস, এ কারণে, ইট রেফার্স, এটা নির্দেশ করে, টু দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটি, দ্যাট আওয়ার আউটলুক অর ওয়ার্ল্ড ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গি অথবা বৈশ্বিক যে হচ্ছে দৃষ্টি, ইজ সেন্টার্ড অন আওয়ার ওন ওয়ে, কেন্দ্রীভূত আমাদের নিজস্ব, অন আওয়ার ওন ওয়ে অফ লাইফ, আমাদের নিজস্ব যাপিত জীবনকে কেন্দ্র করে। এথনোসেন্ট্রিজম, গোষ্ঠীকেন্দ্রিকতা, ইজ দ্য বিলিফ, হয় এমন একটা বিশ্বাস, দ্যাট অনস ওনস প্যাটার্নস অফ বিহেভিয়ার, গোষ্ঠীকেন্দ্রিকতা হচ্ছে এমন এক ধরনের বিশ্বাস, দ্যাট যে অনস, একজনের ওন প্যাটার্নস অফ বিহেভিয়ার, একজনের নিজস্ব ধারার আচরণ, আর দ্য বেস্ট, হয় সব থেকে ভালো, দ্য মোস্ট ন্যাচারাল বিউটিফুল রাইট, হয় সব থেকে ভালো, সব থেকে প্রাকৃতিক, সব থেকে সুন্দর, সব থেকে ঠিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ। দেয়ারফোর, এ কারণে, আদার পিপল, অন্য মানুষ, আই থিঙ্ক, আমি চিন্তা করি, টু দ্য এক্সটেন্ট, এই দিক দিয়ে, দ্যাট দে লিভ ডিফারেন্টলি, অন্য মানুষেরা বাস করে ও ভিন্নভাবে, লিভ বাই স্ট্যান্ডার্ড দ্যাট আর ইনহিউম্যান, এবং তারা যেভাবে জীবনযাপন করে সেটা হয় অমানবিক, হ্যাঁ, ইরেশনাল, অযৌক্তিক, আনন্যাচারাল, মানে অস্বাভাবিক, অর রং, এবং খারাপ ভাবে তারা জীবনযাপন করে। আমরা বিশ্বাস করি, টু দ্য এক্সটেন্ট, এইভাবে, যে দে লিভ, অন্য যারা অন্য সংস্কৃতির মানুষ, তারা কিভাবে জীবনযাপন করে, তারা অযৌক্তিক, অমানবিক, অস্বাভাবিক এবং ভুলভাবে জীবনযাপন করে। এথনোসেন্ট্রিজম ইজ দ্য ভিউ, এথনোসেন্ট্রিজম, গোষ্ঠীকেন্দ্রিকতা হয় এমন একটা ভিউ, এমন একটা মতবাদ বা এমন একটা দর্শন বা এমন একটা দৃষ্টিভঙ্গি, দ্যাট ওনস কালচার, একজনের নিজস্ব সংস্কৃতি, ইজ বেটার দ্যান অল আদার্স, একজনের নিজস্ব সংস্কৃতি হয় অন্য সবার থেকে ভালো। ইট ইজ দ্য ওয়ে অফ পিপল ফিল, এটা হয় মানুষের, যে মানুষের অনুভূতি, এম, অনুভূতি, ইট ইজ দ্য ওয়ে, এটা হচ্ছে একটা মানুষের মানে আমরা এটা বলতে পারি যে এটা এটা হয় মানুষের আসলে এমন এক ধরনের
মানে ইট ইজ দ্য ওয়ে অফ, এটা হচ্ছে এমন এক ধরনের অনুভূতির প্রক্রিয়া অ্যাবাউট দেমসেলফ, তাদের সম্পর্কে, অ্যাজ কম্পেয়ার টু আউটসাইড, বাইরের সাথে তুলনা করে। দেয়ার ইজ নো ওয়ান ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে এমন কেউ নেই, হু ইজ নট এথনোসেন্ট্রিক টু সাম ডিগ্রি, মানে যে কোনো না কোনো ভাবে, হ্যাঁ, গোষ্ঠীকেন্দ্রিক হবেই। নো ম্যাটার হাউ লিবারেল, যতই সে উদার হোক না কেন, অথবা উন্মুক্ত মনের মানুষ হোক না কেন, হি অর সি, তিনি অথবা সে, হ্যাঁ, কি তিনি অথবা সে যতই উদার বা তোমার উন্মুক্ত মনের মানুষ হোক না কেন, সে আমাদের সমাজে সে কোনো না কোনো ভাবেই কি গোষ্ঠীকেন্দ্রিক হবেই। পিপল অলওয়েজ ফাইন্ড সাম আসপেক্টস অফ অ্যানাদার কালচার ডিসটেস্টফুল, মানুষ সবসময়, হ্যাঁ, কোনো না কোনো কারণ খুঁজে পায় যে অন্যের সংস্কৃতি হয় অস্বাদুকর, মানে অরুচিকর। ডিসটেস্টফুল মানে অরুচিকর, বাট উই শুড নট বি অ্যাশেমড অফ ইট, কিন্তু আমরা এটার জন্য কি হব না, লজ্জিত হব না, বিকজ ইট ইজ এ ন্যাচারাল আউটকাম অফ গ্রোয়িং আপ ইন এনি সোসাইটি। কারণ আমাদের এটার এই যে আমরা সবাই অন্যের সংস্কৃতি সম্পর্কে ভিন্ন মত পোষণ করি বা আমাদের নিজেদের সংস্কৃতিকে বেস্ট মনে করি, তো এটা ইট উই শুড নট বি অ্যাশেমড অফ ইট, এটার জন্য আমরা আসলে লজ্জিত হব না, বিকজ ইট ইজ এ ন্যাচারাল আউটকাম। হ্যাঁ, কারণ আমরা এটা আমরা যে সমাজে বড় হয়ে উঠি, এটা একটা স্বাভাবিক পরিণাম বা পরিণতি, যে আমরা যে সমাজে বা যে সংস্কৃতিতে যে যে সমাজে আমরা বেড়ে উঠি, সেই সমাজেরই একটা স্বাভাবিক পরিণতি এই ধরনের চিন্তাধারা। সুতরাং এজন্য আমাদের কি হওয়ার দরকার নাই, এই জন্য আমাদের আসলে কি হওয়ার দরকার নেই, এই জন্য আমাদের আসলে লজ্জিত হওয়ার দরকার নাই। এখন আহ মূল যে প্যাসেজটা আমাদের আসলে বোঝার চেষ্টা করতে হবে, মূল প্যাসেজটা আসলে বলতে চেয়েছে কালচার শক মানে হচ্ছে উম, যে আমরা ধরো বাঙালি সংস্কৃতি হচ্ছে যেভাবে, সংস্কৃতি আসলে কি, সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়, সংস্কৃতি বলতে বোঝায় কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনধারা, মানুষ যেভাবে কি করে, মানুষ যেভাবে জীবন ধারণ করে, সেই জীবনধারাকে কি বলা হয়, সেইটাকেই তোমার উম সেটাকেই বলা হয় যে সংস্কৃতি। সংস্কৃতির মধ্যে মানুষের জীবন যাপন, খাবার, তারপরে পোশাক পরিচ্ছদ, গান, হ্যাঁ, সংস্কৃতি, মানে সবকিছু, এভরিথিং, হুম, তারপরে খাদ্যাভ্যাস সবকিছু সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমাদের আসলে আমরা আমরা যেভাবে অভ্যস্ত, হ্যাঁ, আমরা যেভাবে অভ্যস্ত সেটা সেক্ষেত্রে দেখা যায় যে উম আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমাদের কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতিটাই হচ্ছে সব থেকে বেস্ট, আমাদের পোশাক পরিচ্ছদই বেস্ট, হ্যাঁ, আমাদের খাদ্যাভ্যাসই বেস্ট, আর অন্যদের খাদ্যাভ্যাস বা অন্যদের পোশাক পরিচ্ছদ ভালো না, অন্যদের জীবনযাপন ভালো না। এটা প্রত্যেক কালচারের ক্ষেত্রে, প্রত্যেক সংস্কৃতি, মানুষ যে সংস্কৃতিতে বা যে সমাজে বসবাস করে, সেই সমাজের যে সংস্কৃতির পরিমণ্ডলে সে বেড়ে ওঠে, সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন যারা ইংরেজ সমাজে আমরা যেভাবে জীবনযাপন করি, আমাদের জীবনযাপন তাদের কাছে অদ্ভুত মনে হতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমরা তাদের পোশাক পরিচ্ছদ দেখে আমাদেরও আবার মাঝে মাঝে মনে হতে পারে অদ্ভুত। আবার দেখা যাচ্ছে যে বাঙালি সংস্কৃতির সাথে যে উপজাতিদের যে সংস্কৃতি, খাদ্যাভ্যাসের সংস্কৃতি, হ্যাঁ, এখন ফেসবুকের কল্যাণে তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার তাদের ওইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। হ্যাঁ, তো যেমন হচ্ছে তেলাপোকা চচ্চড়ি, ব্যাং ভাজা, হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো হয়তো তাদের কাছে খুব টেস্টফুল, একটা ডেলিশিয়াস, হ্যাঁ, খুব ডেলিশিয়াস, সেগুলো খুবই খুব সুস্বাদু হতে পারে, বাট আমাদের কাছে সেটা অরুচিকর হতে পারে। হুম, মনে হতে পারে তারা কি খাচ্ছে। তো এটা আসলে যে যে সংস্কৃতিতে বড় হয়, তার কাছে সেই সংস্কৃতিটাই, সেই সেই কালচারটাই মনে হয় বেস্ট। হ্যাঁ, আওয়ার কালচার ইজ দ্য বেস্ট, হ্যাঁ, অ্যান্ড আদার্স আর হচ্ছে ডিসটেস্টফুল, সেগুলো আসলে অরুচিকর, অস্বাদ। এখন কথা হচ্ছে এই যে এটা স্বাভাবিক পরিণতি, এই যে আমরা যে সমাজে যেখানে বসবাস করি না কেন, এটা একটা স্বাভাবিক পরিণতি। কালচারাল শক মানে সংস্কৃতির আঘাতটা কখন ঘটে, সংস্কৃতির আঘাতটা ঘটে যখন অ্যাকচুয়ালি উই আর নট প্রিপেয়ার্ড, আমরা আসলে কি প্রস্তুত না, আমরা এমন একটা কোনো কিছুর মুখোমুখি হলাম,
সেই মুখোমুখি হওয়া, মানে যেটা আমাদের সংস্কৃতির সাথে আর একটা সংস্কৃতির যে মিল খুঁজে না পাই, অমিল পাই, হ্যাঁ, যেটা নিয়ে আমরা কোনো প্রস্তুত থাকি না। যখন আমরা while we are visiting in any foreign country, in a foreign country, হ্যাঁ, তখন we may find some differences, হ্যাঁ, find some cultural differences between, হ্যাঁ, between our culture and their culture, হ্যাঁ, and then আমরা আসলে কি, উই উই বিকেম শকড, আমরা আসলে কি হই, আমরা তখন শকড হই, হ্যাঁ, যে তখন আমরা হঠাৎ করে তখন আমরা শকড হই, উই বিকাম শকড। অ্যান্ড কেন আমরা এই কালচারাল এটা ঘটে, কারণ উই আর নট প্রিপেয়ার্ড টু সি দ্য ডিফারেন্সেস। এইটা সম্পর্কে আমরা আগে থেকে প্রস্তুত থাকি না। হ্যাঁ, বাট আমরা যদি আগে থেকে প্রস্তুত থাকতাম, তাহলে কিন্তু এই আঘাতটা ঘটতো না। এই আঘাত বলতে কিন্তু শারীরিক আঘাত না, যে হঠাৎ করে দেখা যাচ্ছে তুমি যেভাবে বাঙালি সমাজে যেভাবে পোশাক পরিচ্ছদ, যেভাবে রাস্তাঘাটে তুমি মানুষজনকে চলাফেরা করতে দেখো, হঠাৎ করে তোমাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলো। ইংল্যান্ডে গিয়ে তোমাকে রাস্তায় আবার তুমি তোমার চাচা বা তোমার পরিচিত কাউকে নিয়ে যাওয়া হলো, তখন তুমি তাদেরকে হঠাৎ করে তাদেরকে যেভাবে যদি দেখো, হ্যাঁ, তাদের যে পোশাক পরিচ্ছদ দেখে হঠাৎ করে কি একটু টাসকি খেয়ে যাবে না? চাচা, চাচা কি টাসকি খাবে না খাবে না বলো? বা তাদের খাবার দাবার হঠাৎ করে তার কাছে কি অদ্ভুত মনে হবে? হ্যাঁ, হঠাৎ করে সে একটা অদ্ভুত অনুভূতি ফিল হবে, হ্যাঁ, তার সেই সংস্কৃতিকে আলাদা অন্যরকম মনে হবে। এই যে একটা ফিলিংস, এই যে অনুভূতি, হ্যাঁ, এটাকেই আসলে আঘাতটা বলা হচ্ছে। এখন আমরা ওই আমাদের প্যাসেজে চলে যাই, প্যাসেজে গিয়ে আমরা আনসার গুলো করার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই প্যাসেজ আগে, আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে প্যাসেজটা ভালো করে কি করে নিতে হবে, প্যাসেজটা ভালো করে স্ক্যানিং করে নিতে হবে আমাদের, এই যে চোখ দিয়ে, হ্যাঁ, ভালো করে পড়ে নিতে হবে। স্ক্যানিংটা কিভাবে সম্ভব হবে? স্ক্যানিংটা সম্ভব হবে আমরা যখন ওই প্যাসেজটা সুন্দর করে পড়বো, পড়ার পরে তারপরে আমরা কোশ্চেনের আনসার বের করার চেষ্টা করব। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এখানে বলেছে যে কালচারাল, হুম, কালচারাল শকটা কি? কালচারাল শকটা কি বলো? কালচারাল শকটা কি? হুম, কালচারাল শকটা কি বলো? এটা তো জানি না স্যার। হুম, কালচারাল শক এটা তো হচ্ছে, এই যে কালচারাল শক ক্যান বি অ্যান এক্সেলেন্ট রেসেন্স ভ্যালু দ্য রিজন শক ওকার দ্যাট উই আর নট প্রিপেয়ার্ড ফর দিস। এখানে আসলে কালচারাল শকটার আনসারটা, কালচারাল শকের কালচারাল শকের যে আনসারটা, সেই আনসারটা আসলে ওইভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ, এখানে কালচারাল শকের যেটা, এটা ওইভাবে হয়তো দেওয়া হয় নাই। তো আমরা একটু এটা কোশ্চেনটা একটু বানায় লিখি। 1 মিনিট। যেটা বলছিলাম যে হোয়াট ইজ কালচারাল শক, তাহলে আমরা লিখি যে কালচারাল কালচার শক, কালচার শক মিন্স, এখন তুমি বাংলায় বলো তো কালচারাল শকটা কি? কালচারাল শকটা কি?
কালচারাল শক হচ্ছে ইজ যখন এ, এক সংস্কৃতির মানুষ অন্য সংস্কৃতিতে যে তাদের সংস্কৃতি থেকে বিস্মিত হয়, এটাই হচ্ছে কালচারাল শক। হ্যাঁ মানে আর একটা সংস্কৃতি থেকে আর একটা সংস্কৃতি দেখে বিরোধ কালচারাল শক ধরো এক ধরনের, তাহলে এটা একটা অনুভূতিতে, অনুভূতির মধ্যে পড়ছে। কালচারাল শক ইজ এ ফিলিং। হুম, ইজ এ ফিলিং এক ধরনের অনুভূতি। তারপর আর কি দেওয়া যেতে পারে? কালচারাল শক ইজ এ ফিলিং, তারপরে হচ্ছে ইজ এ ফিলিং বা ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং। হুম, ইজ অ্যান ইজ এ ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের, ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অর আমরা কি দিতে পারি, অর কনফিউশন, is a feeling and understanding or confusion। হ্যাঁ, when people find, যখন যখন মানুষ কি, when people find the find difference, find find difference কি দেওয়া যেতে পারে? when under understanding or confusion, when people find difference, হুম, between বিটুইন টু কালচার। বিটুইন দেখা যাচ্ছে, বিটুইন আমরা দিতে পারি যে কালচার শক মিন্স ইজ এ ফিলিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং অর কনফিউশন হোয়েন পিপল ফাইন্ড ডিফারেন্স বিটুইন দা ফরেন কালচার অ্যান্ড হিজ ওন কালচার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আদার কালচার গুলো কি? হ্যাঁ, বিটুইন দা, হ্যাঁ, Other cultures, ডিফারেন্স বিটুইন দেয়ার ওন কালচার অ্যান্ড আদার্স। হ্যাঁ, এটা আমরা দিতে পারি যে কালচার শক ইজ এ ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর কনফিউশন when people find difference, difference, difference between their own culture and others। হ্যাঁ, ইট ইজ ইউজুয়ালি হ্যাপেন হোয়েন সামওয়ান ভিজিটিং। হুম, আচ্ছা ও অতটুকু এই পর্যন্তই থাক। যে কালচারাল শকটা কি, এক ধরনের অনুভূতি, এক ধরনের কনফিউশন হোয়েন পিপল ফাইন্ড ডিফারেন্স বিটুইন দেয়ার ওন কালচার এন্ড আদার্স, অন্য সংস্কৃতির সাথে তার নিজস্ব সংস্কৃতির যে পার্থক্যটা, সেটাইকে আমরা কি বলি, কালচারাল শক বলতে পারি। এখানে আসলে ওইভাবে সরাসরি উত্তর দেওয়া না, এটা বুঝে আর কি দিতে হবে। হাউ ডাজ কালচারাল শক হ্যাপেন? হ্যাঁ, কালচারাল শকটা আসলে কিভাবে ঘটে, কালচারাল শকটা কিভাবে ঘটে? এখানে এখানে বলা হয়েছে যে কালচারাল শক ওকার্স, ওকার্স আর হ্যাপেন, এটা কিন্তু একই রকম, একই অর্থ। ঘটে যখন when we are not prepared for this, for these differences, হুম, because the way we are taught our culture, we are all ethnocentric। হুম, এখন আমরা এখানে হাউ ডাজ, তোমরা এখানে লেখো কালচারাল শক, যেহেতু এটা কোন টেন্সে আছে, এইটা আসলে রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের আনসারও হবে প্রেজেন্ট টেন্সে। এখানে ডাজ রয়েছে, তাহলে মূল ভার্বের সাথে প্রশ্ন উদাহরণে এই হ্যাপেন এর সাথে কি হবে, একটা এস যোগ হবে। কালচারাল শক হ্যাপেন্স, ঘটে, কখন ঘটে? হোয়েন when we are not, কি, যখন আমরা প্রস্তুত থাকি না। এই যে কালচারাল শক occurs that when we are not prepared for the difference। এখন আমাদের ওখানে তো আগের লাইন পরের লাইন আছে, এটা যখন আমরা when we are not, কি, আমরা যখন প্রস্তুত থাকি না, we are not prepared, এখন কিসের প্রস্তুতি থাকে না? we are not prepared for the difference between, we are not prepared, we are not prepared to see the difference between, এই যে we are not, cultural shock happens when we are not prepared to see the difference between our own, between, এই যে এখানে একটা দেয়ার, তো বিটুইন ওন, বিটুইন, এখানে দেয়ার হবে না,
যে ফাইন্ড ডিফারেন্স বিটুইন ওন কালচার এন্ড আদার্স। হ্যাঁ, তখন আমরা এখানে লিখতে পারো কালচারাল শক হ্যাপেন্স when we are not prepared to see difference between our own culture and others। এখানে দেয়ার না, এখানে হবে our own cultures and others। হ্যাঁ, এখানে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি, কেন এটা ঘটে? আর এটা ঘটে হচ্ছে এই কারণে, কালচারাল শক হ্যাপেন্স, হ্যাঁ, এটা সংস্কৃতির আঘাত ঘটে when we are not prepared, আমরা প্রস্তুত থাকি না। হ্যাঁ, we are not prepared, কি জন্য প্রস্তুত থাকি না? টু সি, দেখার জন্য, the difference, we are not prepared to see the difference between our, এখানে আমরা কি লিখতে পারি? our own culture and others, অন্য সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির পার্থক্য। হ্যাঁ, পার্থক্য জন্য আমরা প্রস্তুত থাকি না। এখন বলা হয়েছে গিভ এ ব্রিফ, হ্যাঁ, ডেফিনেশন অফ এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম এত সময় ধরে আমরা বলেছি, এথনোসেন্ট্রিজম হচ্ছে গোষ্ঠী কেন্দ্রিকতা। এথনো মানে সেন্ট্রিক, এথনোসেন্ট্রিক মানে আমি একটা দল, এথনোস থেকে এসেছে। এই এথনোস মানে এক দল লোক, ওই দলটাই হচ্ছে সব থেকে বেশি। যেমন বিভিন্ন অ্যানথ্রোপোসেন্ট্রিজম আছে, সেটা হচ্ছে শুধুমাত্র মানব কেন্দ্রিক মতবাদ। হ্যাঁ, তো আমাদের আসলে কি করতে হবে, যে এই এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে নিজের গোষ্ঠীটাই হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, আর অন্যরা হচ্ছে খারাপ। এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, সেটাকেই বলা হয় এথনোসেন্ট্রিজম। এখন দেখো, এখানে কিন্তু রয়েছে এথনোসেন্ট্রিজম এজ এ গ্রিক ওয়ার্ড, দাস ইট, এই যে দাস ইট রেফার্স দ্য ফ্যাক্ট অফ এথনোসেন্ট্রিজম ইজ দ্য বিলিফ, এই যে দেখো, ethnocentrism is the belief that one's own patterns of behavior are best, natural, beautiful and right। এটাই হচ্ছে এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম ইজ দ্য বিলিফ। তাহলে এই যে এখন তোমাকে দেখা যাচ্ছে যে বলেছে যে গিভ এ ব্রিফ ডেফিনেশন, একটা সংক্ষেপে একটা কি দাও, একটা সংজ্ঞা দাও এথনোসেন্ট্রিজমের। তখন তুমি কি লিখবা, যে তুমি এখান থেকে লিখতে পারো যে এথনোসেন্ট্রিজম ইজ দা টার্ম, বিলিফের পরিবর্তে, বা এই বা এটাও তুমি দিয়ে দিতে পারো, এথনোসেন্ট্রিজম ইজ দা বিলিফ দ্যাট ওনস ওন প্যাটার্ন অফ বিহেভিয়ার আর বেস্ট, দ্য মোস্ট ন্যাচারাল, বিউটিফুল, রাইট অর ইম্পর্টেন্ট। হুম, আর এখানে আর একটা দিতে পারো, আহ তারপরে দিতে পারো যে অ্যান্ড আই থিঙ্ক টু দ্য এক্সটেন্ট দ্যাট অ্যান্ড দ্য ভিউ অফ আদার্স। ধরো এইটুকু আমরা একটু, উম, এই যে এখান থেকে আমরা এইটুকু দিলাম, এখান থেকে এইটুকু দিলাম এখানে আনসারে। আবার এখানে কি বলেছে, যে এথনোসেন্ট্রিজম ইজ দ্য ভিউ দ্যাট ওয়ানস ওন কালচার is better than all others. It is the way all people feel about themselves as compared to outside। এটাও দিয়ে দিতে পারো। হুম, এই যে এখানে, এখন দেখো এথনোসেন্ট্রিজম ইজ দা বিলিফ, হুম, ইজ দা বিলিফ দিতে পারো, বা তুমি এখানে একটু চেঞ্জ করে ইজ দা টার্ম that one's own patterns of behavior are the best and the most natural, beautiful, right and important। হুম, তারপরে এখানে আবার এথনোসেন্ট্রিজম ইজ দা ভিউ না দিয়ে এখানে দাও, এখানে বারবার এথনোসেন্ট্রিজম দেওয়ার দরকার নাই, এখানে দাও ইট, ইট ইজ দা ভিউ। হ্যাঁ, বা ইট ইজ দা ভিউ এর পরিবর্তে তুমি হালকা একটু চেঞ্জ করে দাও, ইট ইজ দা থিওরি, বা এটা হচ্ছে এমন এক ধরনের মতবাদ, ইট ইজ দ্য থিওরি দ্যাট ওনস ওন কালচার ইজ বেটার দ্যান অল আদার্স। ইট ইজ দ্য ওয়ে অফ ইট ইজ দ্য ওয়ে অফ অল পিপল ফিল অ্যাবাউট দেমসেলফ অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? মানে ইট ইজ দ্য থিওরি দ্যাট ওনস ওন কালচার ইজ বেটার দ্যান অল আদার্স। তোমরা লিখতে পারো যে এটা অন্যদের থেকে ভালো, ইট ইজ দ্য ওয়ে অল পিপুল ফিল, এটা অ্যাবাউট দেমসেলফ অ্যাজ কম্পেয়ার টু দ্য আউটসাইড। বাইরের সাথে নিজেদের তুলনা করে নিজেদেরকে সবসময় কি করা হয়, অনুভব করে যে নিজেদেরটাই শ্রেষ্ঠ। এখন দেখো, আমরা যদি এইটার যদি আমরা কি করতে চাই, আমরা আমরা ধরো কি করব, মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া করব। তো মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া আমরা মোটামুটি এইটার মেইন আইডিয়াটা কি, এইটার এইটার মেইন আইডিয়াটা কি?
এই যে প্যাসেজটা পড়ার পরে কি মনে হচ্ছে? এই প্যাসেজটা পড়ার পরে কি মনে হচ্ছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দিস প্যাসেজ? স্যার গোষ্ঠী কেন্দ্রিক হ্যাঁ, এথনোসেন্ট্রিক। গোষ্ঠী কেন্দ্রিকতা, এথনোসেন্ট্রিজম। হ্যাঁ, কারণ এই কালচারাল শকটাই তো এথনোসেন্ট্রিজমের কারণে ঘটে। তাহলে আমরা দিয়ে দিলাম মেইন আইডিয়া হচ্ছে এথনোসেন্ট্রিজম, ওকে দিলাম। এবার সাপোর্টিং আইডিয়া ধরো লিখবা। সাপোর্টিং আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া তুমি কিভাবে লিখতে পারো যে এখানে কালচারাল শক ইজ অ্যান ক্যান ক্যান বি অ্যান এক্সেলেন্ট লেসন আছে ইন রিলেটিভস। তখন তুমি দিয়ে দাও কালচারাল শক ইজ অ্যান, ক্যান বির পরিবর্তে তুমি দিয়ে দাও কালচারাল শক ইজ অ্যান এক্সেলেন্ট লেসন। হ্যাঁ, কালচারাল শক ক্যান বির জায়গায় তুমি দিয়ে দাও ইজ অ্যান এক্সেলেন্ট লেসন। ইজ অ্যান এক্সেলেন্ট লেসন। ওই এটা একটা হলো। হ্যাঁ, কালচারাল শক। এখন কথা হচ্ছে যে এই কালচারাল শকটা কি, এটা দিয়ে দাও যে এখান থেকে যে কোশ্চেনের আনসার করেছো, কালচারাল শক মিন্স ইজ না, মিন্স এ ফিলিং। মিন্স এ ফিলিং, ইজ হবে না। কালচারাল শক মিন্স এ ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হুম, মিন্স বোঝায় এ ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর কনফিউশন হোয়েন পিপল ফাইন্ড ডিফারেন্সেস বিটুইন ওন কালচার অ্যান্ড আদার্স। তাহলে আমরা কালচারাল শকটা কি, এই যে কালচারাল শক প্রথমে দিলাম, কালচারাল শক ইজ অ্যান এক্সেলেন্ট লেসন। এখন কালচারাল শক বলতে আসলে কি বোঝায়? কালচারাল শক বলতে বোঝায় হচ্ছে এই যে কালচারাল শক মিন্স এ ফিলিং অ্যান আন্ডারস্ট্যান্ডিং অর কনফিউশন হোয়েন পিপল ফাইন্ড ডিফারেন্স বিটুইন ওন কালচার অ্যান্ড আদার্স। তাহলে আমার 2 নম্বর প্যারাটা হয়ে গেল। এবার আমরা ধরো 3 নম্বরটা লিখবো। 3 নম্বরে কেন কালচারাল, এটা তো কি ঘটে, এখন কখন ঘটে? কালচারাল শক হ্যাপেন্স যখন হোয়েন উই আর নট প্রিপেয়ার্ড টু সি দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার ওন কালচার অ্যান্ড আদার্স। তো এটা দাও। তাহলে এটা আমরা দিয়ে দিলে এটা 3 নম্বরে বসাই দাও। 3 নম্বরে বসাই দিলে তাহলে আমাদের এখানে 3 নম্বরটা হয়ে গেল। আমরা 4 থেকে 5টা করব। 4 থেকে 5টা, তাহলে আর একটা কি, গিভ এ বাট, তারপরে কি এখানে প্যাসেজ থেকেও 2 একটা নিতে পারি যে এথনোসেন্ট্রিজম মানে এখানে বলতে চাচ্ছে যে এমন কেউ সমাজে নেই যে লোকটা এথনোসেন্ট্রিক না। তো তুমি লিখে দাও যে এভরি ম্যান ইন আওয়ার এভরি ম্যান ইজ এথনোসেন্ট্রিক ইন আওয়ার সোসাইটি। হ্যাঁ, তো এখানে লেখা আছে ধরো দেয়ার ইজ নো ওয়ান ইন আওয়ার সোসাইটি হু ইজ নট এথনোসেন্ট্রিক টু সাম ডিগ্রি। এইটাকে আমরা একটু সহজ ভাবে আমরা কি লিখতে পারি, এটাকে একটু সহজ ভাবে সাজাই লিখবো। দেয়ার ইজ নো ওয়ান না দিয়ে তুমি লিখে দাও যে এভরি ম্যান, কি লিখে দাও, এভরি ম্যান, এভরি ম্যান ইন আওয়ার সোসাইটি হুম ইজ, হু ইজ না, এভরি ম্যান ইন আওয়ার সোসাইটি ইজ এথনোসেন্ট্রিক, হয় এথনোসেন্ট্রিক ইন, ইজ এথনোসেন্ট্রিক টু সাম ডিগ্রি। ব্যাস, কাহিনী শেষ। এবার তাহলে এভরি ম্যান ইন আওয়ার সোসাইটি ইজ এথনোসেন্ট্রিক টু সাম ডিগ্রি বা টু সাম এক্সটেন্ট, কোনো না কোনো দিক দিয়ে সে কি হয়, এথনোসেন্ট্রিক হয়। তারপরে কি, এটাই হচ্ছে এই এথনোসেন্ট্রিক হওয়াই, বাট উই শুড নট বি অ্যাশেমড অফ ইট বিকজ ইট ইজ ন্যাচারাল আউটকাম অফ গ্রোয়িং আপ ইন সোসাইটি। এই ইট ইজ এ ন্যাচারাল, ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে বলো? এখানে ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে বলো? ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে? কালচার শক। কালচারাল শককে, ওই এথনোসেন্ট্রিজমকে বোঝাচ্ছে, এথনোসেন্ট্রিজম। হ্যাঁ, কালচারাল শক ও না, শিট। এথনোসেন্ট্রিজমকে বোঝাচ্ছে যে আসলে ইথোনোসেন্ট প্রত্যেক প্রত্যেক মানুষ। ইথোনোসেন্ট্রিজমকে বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এই ইট ইজ এর পরিবর্তে ইট ইজ আর ন্যাচারাল আউটকাম, তার মানে কি আউটকাম, এথনোসেন্ট্রিজম। তো তোমরা ওই ইটের পরিবর্তে এর আগে তো আর এথনোসেন্ট্রিজম আমরা এখানে দিয়ে দিই যে এথনোসেন্ট্রিজম। এখানে ধরো এখানে আছে এথনোসেন্ট্রিজম, এটা এখানে দিয়ে দিলাম। তাহলে প্যাসেজের সাথে একটু হলেও অমিল হয়ে হলো, প্যাসেজের সাথে আর মিল থাকলো না। এথনোসেন্ট্রিজম ইজ এ ন্যাচারাল আউটকাম, হ্যাঁ, why of growing up in any society, natural outcome of growing up in any society। আমরা এইটা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এই যে এখানে 5 2বার হয়ে গেছে, তো যাই হোক ওটা তোমরা এই করে নাও। তাহলে আমাদের এখানে সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়াতে আমরা টোটাল কয়টা আইডিয়া লিখবো? সর্বোচ্চ 5টা, 5টার বেশি না। হ্যাঁ, আমরা কয়টার বেশি লিখবো না? আমরা 5টার বেশি লিখবো না। মানে 4টা থেকে 5টা। তাহলে এই যে আমাদের এইটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া হলো, আর এইটা হচ্ছে মেইন আইডিয়া এথনোসেন্ট্রিজম। তাহলে আমাদের এটা তো আমাদের মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আমাদের এই ওয়ার্ড মিনিং গুলো করতে হবে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং। এখন প্রথমে প্রথমে কি রয়েছে? প্রথমে আমরা কি করব? আমরা এর আগে বলেছি যে আমরা অবশ্যই 3টা ঘর করব। কয়টা ঘর করব? টেবিল এখানে করব। 5টা তো লিখতেই হবে। ধরো এখানে এটা হচ্ছে, এখানে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ডস। এখানে কি লিখবা? গিভেন ওয়ার্ডস। এখানে গিভেন ওয়ার্ডস লিখবা। আর এখানে লিখবা হচ্ছে ওয়ার্ড মিনিং। এই ঘরে, এই বক্সে লিখবা হচ্ছে ওয়ার্ড মিনিং। তারপরে এখানে লিখবা হচ্ছে সেন্টেন্স মেকিং। হুম, সেন্টেন্স মেকিং। এখানে লিখবা হচ্ছে সেন্টেন্স মেকিং। ওকে, গিভেন ওয়ার্ডস, তারপরে ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে সেন্টেন্স মেকিং। তাহলে প্রথম যে শব্দটা রয়েছে সেই শব্দটা কি আছে? এক্সিলেন্ট। হ্যাঁ, এক্সিলেন্ট। এক্সিলেন্ট, আমরা শুনছি। এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে কি বলো? চমৎকার। এক্সিলেন্ট মানে চমৎকার। তাহলে এক্সিলেন্টের যদি আমরা ওয়ার্ড মিনিং করি তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ান্ডারফুল। হ্যাঁ, সুপার। ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল লিখতে পারো, সুপারব লিখতে স্যার সুপার। পারো, সুপারব লিখতে পারো। তারপরে হচ্ছে তোমরা, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং লিখতে পারো। তোমরা আবার অসাম বলো না? অসাম। হ্যাঁ, অসাম। হ্যাঁ দোস্ত, তোকে তো আজকে অসাম অসাম। লাগছে। হ্যাঁ, জুস। অসাম। হ্যাঁ, আচ্ছা। সেন্টেন্স মেকিং। এখন এটা এটা আসলে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে এটা একটা বাক্য তৈরি করে ফেলো। একটা অ্যাডজেক্টিভ এর বাক্য বাক্য তৈরি করে ফেলো। এক্সিলেন্ট। এক্সিলেন্ট একটা বাক্য তৈরি করো। হি ইজ এ এক্সিলেন্ট ম্যান। হ্যাঁ, ভেরি গুড। হি ইজ, হি ইজ অ্যান হবে, অ্যান হবে। এক্সিলেন্ট ই ই রয়েছে তো, হি ইজ অ্যান। এন হবে এন। হ্যাঁ, হি ইজ অ্যান এক্সিলেন্ট। এন এক্সিলেন্ট হ্যাঁ, হি ইজ অ্যান এক্সিলেন্ট ম্যান। ইটস এন ভেরি এক্সিলেন্ট গুড। মুভি। বা তুমি, হি ইজ অ্যান এক্সিলেন্ট পোয়েট, হি ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, হি ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাথলেট, হি ইজ এক্সিলেন্ট ক্রিকেটার। ওকে, ওই যে আমরা সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন ফরম্যাটটা দিয়েছিলাম না? বলেছিলাম। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, ওই যে সাবজেক্ট, চমৎকার, হ্যাপি। নাউন, তারপরে হচ্ছে তোমার মেইন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে কি বলেছিলাম? আর্টিকেল, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরে হচ্ছে